Today our subject is the puparium, normal puparium. In your this semester by internal assessment, we include the normal puparium, na? And the next semester there will be abnormal puparium. Abnormal puparium যেগুলো আছে সেগুলো আমরা পরে পড়াবো, একটু সেটা আরেকটা ক্লাস নেবো, চেষ্টা করবো পরের সপ্তাহে নিয়ে নিতে, পরপর হলে সুবিধা। তো নর্মাল puparium is a very important subject because you will get case, মানে মোস্ট অফ দ্য, এখানে তো বেশি কেস পাওয়া যায় না, পিপিরিয়ামের কেস হয়তো তোমরা অনেকেই পাবে, কাজেই কেস রিলেটেড, লং কেস রিলেটেড পিপিরিয়াম কিন্তু ইম্পর্টেন্ট, এবং পিপিরিয়াম থেকে যেগুলো ক্রস হবে সেগুলো তোমরা কেস হিসাবেও বেডসাইডেও একটু পড়ে নেবে বা আমাদের যারা আছেন টিচার, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন তাদের কাছ থেকে বেডসাইড ক্লিনিকটা একটু দেখে নেবে। এখানে বেসিক জিনিসগুলো বলা হয়েছে কারণ ক্রস করার সময় অনেক সময় দেওয়া হয়, আর তাছাড়া অনেক সময় কিছু কিছু শর্ট কোশ্চেন চলেও আসে, লং কোশ্চেন খুব বেশি আসে না, তবুও প্রিপারেশন রাখতে হবে। নর্মাল পিপিরিয়াম, হোয়াট ইজ পিপিরিয়াম? পিপিরিয়াম খুব বলতে পারবে? লেখা আছে তাই তো, কত উইকস টাইম? 6 উইকস টাইম। আর কি কতগুলো জিনিস পার্টিকুলারলি বলতে হবে? The maternal reproductive organs, এখানে ডেফিনেশন আছে, তোমরা নিজেরাই করতে হবে। রিপ্রোডাক্টিভ অর্গানস রিভার্স ব্যাক টু দ্য প্রিপ্রেগনেন্ট স্টেট, তাই তো? এই পিরিয়ডের মধ্যে এইটাকে বলা হয় পিপিরিয়াম। কিরকম? বোথ অ্যানাটমিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি, এটাই সাধারণত ডেফিনেশনে লেখা থাকে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে পছন্দ করি, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল, বিকজ সাইকোলজিক্যাল প্রেশার অফ এ প্রেগনেন্সি, স্পেশালি ইন দ্য ফার্স্ট প্রেগনেন্সি, ফার্স্ট মাদার, ইট ইজ আ ইমেন্স প্রেশার। তোমরা যখন অ্যাবনর্মাল পিপিরিয়াম পড়বে দেখবে দেয়ার আর সাম সাইকোলজিক্যাল ডেভিয়েশন ডিউরিং দ্য পিপিরিয়াল পিরিয়ড অ্যান্ড দ্যাট মে নিডস ট্রিটমেন্ট। অনেকে ট্রিটমেন্ট দরকার হয়, কাজেই সাইকোলজিক্যাল একটা রিঅ্যাডজাস্টমেন্টের প্রশ্নও আসে, বিশেষ করে প্রাইমি হ্যাবিটার ক্ষেত্রে, যে প্রথম মা হচ্ছে তার ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল রিঅ্যাডজাস্টমেন্টও হয়, দিস পিপিরিয়াল পিরিয়ডে সেটা হয়। সেই জন্য ডেফিনেশন কি আছে? নর্মাল পিপিরিয়াম অফ দ্য পোস্টপার্টাম পিরিয়ড অফ 6 উইকস, এটা বলতে হবে পোস্ট চাইল্ড বার্থ অর পোস্ট ডেলিভারি। এটা কিন্তু পোস্ট অ্যাবর্টাল হলে পরেও সেটাকে বলবে, অ্যাবর্শনের পরেও বলবে। ডিউরিং হুইচ ম্যাটার্নাল anatomical and or physiological changes and pelvic organs return back to the non-pregnant or pre-pregnant state. এটা তিনটে ভাগে আমরা ভাগ করি, সবসময় করা হয় না। একটা ইমিডিয়েট হচ্ছে 24 আওয়ার্স, এটুকু মনে রাখো। ফার্স্ট উইক হচ্ছে আর্লি, আর রিমোট হচ্ছে আপ টু দ্য 6 উইকস। ফিজিওলজিক্যাল চেঞ্জেস ওভারভিউজ কি কি হয়? মেইন অর্গানটা কি? ইউটেরাস। তো ইউটেরাসের যেটা হয়, যে চেঞ্জেস যেটা হয়, সেই চেঞ্জেসগুলো কি হয়? After the initial 48 hours, the uterus begins to shrink at the rate of 1.25 centimeter or 1.5 centimeter per day. Immediately after delivery, 20 weeks মতো সাইজ থাকে, at 1 week 12 weeks হয়, at 2 weeks not palpable pelvic organ. এটা পড়ে যাচ্ছি, তারপরে বলছি। At 8 weeks pre-pregnant, pre-gravid state হয়ে যায়। Delayed involution is called the subinvolution. Total number of muscle cells do not decrease, but there is size increase, decrease significantly. আচ্ছা, ইউটেরাসের সাইজটা কত হয়? 1 কেজি হয়ে যায় প্রায়, তাই তো? 60 গ্রাম মতো থাকে ওয়েট একটা ইউটেরাসের। নন প্রেগনেন্সিতে সেটা 1 কেজি মতো ওয়েট হয়। Why it happens? It is due to the hypertrophy and hyperplasia both of the uterine myometrium cells. ঠিক আছে, তার মানে নাম্বারটাও বাড়ে এবং সাইজও বাড়ে। হাইপারপ্লেসিয়া আর হাইপারট্রফি তোমরা জানো। এইবার যেটা হয় বেডসাইড ক্লিনিকে যেটা দেখা যায়, ধরো একটা 4 দিন পরে একটা পেশেন্টকে তোমার কাছে দেওয়া হলো, সেটা ইউটেরাসের সাইজটা তোমাকে দেখতে বলা হলো। তাহলে জাস্ট একটা ডেলিভারি 20 উইকস আর 24 উইকস একটা লেভেল অফ দ্য আম্বালিকাস থাকে, বা আম্বালিকাসের জাস্ট নিচে প্রথম 24 আওয়ার সাধারণত কিছু হয় না। দেয়ার ইজ ইউজুয়ালি নো চেঞ্জ অফ দ্য সাইজ, দেন গ্র্যাজুয়ালি দ্য সাইজ ডিক্রিজড হয়। ইট ইজ আ নর্মাল প্রসেস। হাফ ইঞ্চ করে ডিক্রিজ হতে হতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইক অর দ্য আর্লি সেকেন্ড উইক বা সেকেন্ড উইক্সের মাথায় মোটামুটি ভাবে ইট রিমেন্স অ্যান এ পেলভিক অর্গান, সো ইট মে বি নন পালপেবল। এবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তোমার কাছে এসছে,
তখনও ইউটেরাসটা তুমি পাচ্ছ। তার মানে ইউটেরাসের যে সাইজটা ডিক্রিজ হওয়ার কথা ছিল সেই সাইজটা তার ডিক্রিজ হয়নি। এটাকে বলা হয় সাব ইনভলিউশন। ইনভলিউশনের যখন পুরোপুরি হয় না সেটাকে বলা হয় সাব ইনভলিউশন। মেকানিজম অফ ইনভলিউশন কি হয়? অটোলাইসিস অফ দ্য মাসল ফাইবার্স, এগুলো বইতে ডিটেল লেখা আছে। এগুলো সেই পেপটনগুলো অ্যাবজর্ব হয় এবং তাতে ইউরিনে বেরিয়ে যায়। মাসেল সেলসগুলো অটোলাইসিস হয় ডিউ টু ইস্কেমিক অটোলাইসিস, ব্লাড ভেসেলগুলো বন্ধ হয়ে যায়, ব্লাড সাপ্লাই কম হয়ে যায়। এগুলো ফিজিওলজিক্যালি এই কি ফিজিওলজি হয় সেটা বইতে ডিটেলস আছে। ডিক্রিজ ইন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন অ্যান্ড অক্সিটোসিন মেডিয়েটেড contraction. Oxytocin itself is an uterine myometrium contracting hormone. It causes the contraction of the uterus and it causes the decrease in the size of the uterus. Weight ওই যে 1 কেজি মতো থাকে at the time of delivery, 500 গ্রাম, 300 গ্রাম and 100 গ্রাম after 1, 2 and 3 weeks. এবং আলটিমেটলি এটা 60 গ্রাম। 60 গ্রাম আর হয় না, 60 গ্রাম প্রেগনেন্সি স্টেট। সাধারণত একটা প্রেগনেন্সির পরে একটুখানি সাইজ বেশি বা ওয়েট একটু বেশি থেকে যায়। এই সাইজটা ছবিটা দেওয়া হয়েছে যেভাবে হয়। এটা কিন্তু ক্লিনিক্যালি তোমাদের দেখাতে বলবে পিপেরিয়ামের কেস পড়লে, এবং কিভাবে দেখাতে হয় সেটা কিন্তু তোমরা দেখে নেবে কিভাবে, কি পার্টিকুলারলি কি করতে হয়, কি এক্সামিনেশনে কি প্রিরিকুইজিট আছে, পেশেন্টকে কি বলবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবে, সবাইকে বলছি, the findings is not important for the undergraduate. If you fail to elicit any findings or if you fail to say that it is like that, কারণ আমরাও এখনো ভুল করি, কিন্তু the procedures undergraduate must be very particularly, এবং সমস্ত প্রসিডিওরসটা তোমরা খুব একদম নিয়ম মেনে করবে। তোমাদের ফাইন্ডিংসটা ভুল হতেই পারে। ধরো তুমি একটা ফিটাল হার্টসন পাচ্ছ না, পেতে নাই পারো। তুমি হাইট অফ দ্য ইউটেরাস তোমার কাছে 20 উইকস লাগছে, আমার কাছে 22 উইকস লাগছে, দ্যাটস ম্যাটার। কিন্তু তুমি ইউটেরাইন সাইজটা কিভাবে দেখছো, there are procedures that should be followed very well. আমাদের মেডিসিনে একজন স্যার বলেছিলেন যে পাশ করার পর তুই পা দিয়ে লিভার ফ্যালপেট কর, কেউ কিছু বলতে যাবে না, কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য হাত দিয়ে ওই ফ্লেকশন করে ঠিক করেই করতে হবে। এই দুটো কথা আছে, দুটো কথা খুব ইম্পর্টেন্ট, বেশি কিছু বলার নেই। পিপিএম একটা কথা হয়, একটা ইনভলিউশনের কথা হয়, খুব পাশাপাশি থাকে, অনেক সময় জিজ্ঞেস করে। ইনভলিউশন ইজ দ্য প্রসেস আর পিপিএম ইজ দ্য টাইম। টাইম পিরিয়ডটাকে পিপিরিয়াল টাইম বলে, আর ইনভলিউশন যে প্রসেসে ওটা হচ্ছে সেটা হচ্ছে ইনভলিউশন। লোকিয়া, হোয়াট ইজ লোকিয়া কেউ বলতে পারবে? এটা হচ্ছে আফটার ডেলিভারি একটা ব্লাডি, সাধারণত প্রথম দিকে একটা ব্লাডি ডিসচার্জ থাকে, তারপরে সেটা চেঞ্জ হয় ক্যারেক্টারিস্টিক। যে ডিসচার্জটা ভ্যাজাইনাল ডিসচার্জ হতে থাকে এটাকে লোকিয়া বলে। হোয়াট ইজ লোকিয়া? লোকিয়া ইজ দ্য ভ্যাজাইনাল ডিসচার্জ ফর ফার্স্ট 3 to 6 weeks ডিউরিং পুরোপেরিয়া। ইট ইজ কম্পোজড অফ ব্লাড অ্যান্ড নেক্রোটিক টিস্যুস from the sloughed out decidua and the secretion from the uterine body, cervix and vagina. শোনো, তোমাদের যখন কেস দেওয়া হবে, you are allowed to inspect the vagina, তাই তো আন্ডারগ্রাজুয়েটে। পোস্ট গ্রাজুয়েটের সময় তোমাদের you are allowed to do the parvaginal examination. In the undergraduate you are not allowed to do any parvaginal examination, but you should inspect the vagina. অ্যান্টিনাল কেস যখন দেওয়া হবে, যখন প্রেগনেন্ট কেস দেওয়া হবে, ভ্যালভা যদি কোনো কমপ্লেন না থাকে, ইউ মে নট ইন্সপেক্ট দ্য ভ্যালভা। তুমি ইন্সপেক্ট করতেও পারো, কোনো রকম কমপ্লেন না থাকলে করতে নাও পারো। যদি বলে ভ্যালভাতে ইডিমা হয়েছে, পিএক্লাম্পটিয়া আসতে হয় অনেক সময়, তখন তোমাকে ইন্সপেক্ট করতে হবে। কিন্তু পিপিরিয়ামের যেটা হয়, পিপিরিয়ামে ইউ মাস্ট ইন্সপেক্ট দ্য ভ্যালভা, এবং ওটা তোমাদের বেড সাইডে পড়ানো হবে। যদি তার স্যানিটারি প্যাড পরা থাকে তাহলে ইউ মাস্ট ইন্সপেক্ট দ্য স্যানিটারি প্যাড. You will see the character of the discharge in the sanitary pad, এবং সেই character of the discharge is very important for from a medical point of view, যে সেই ডিসচার্জটা কীরকম আছে। তার মধ্যে আমরা সাধারণত 4টে জিনিস আমরা কি দেখি লোকিয়াতে সাধারণত, what we usually see, the color, the odor, smell, the amount and duration। 4টে জিনিস আমরা সাধারণত দেখি। 4টে জিনিস দিয়ে আমরা লোকিয়াটাকে ইয়ে করি। এখন ডিউরেশন যদি বেশি হয় সেটাও অ্যাবনর্মাল, ডিউরেশন কম হলে সেটাও অ্যাবনর্মাল। তাহলে প্রথমে কি হয়, লোকিয়া রুবরা, এটা রেড হয়, কন্টেন্স এরিথ্রোসাইট, এগুলো বইতে লেখা আছে। 3টে লোকিয়াল ডিসচার্জ হয় যেটা, সেটা কিন্তু বলতে হবে, লোকিয়া সেরোসা আর লোকিয়া অ্যালবা। আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। অ্যালবা ইউ নো ইট ইজ হোয়াইট, সো ফ্রম রেড টু হোয়াইট, তার মাঝখানে একটা ফেস থাকে, সেটা হচ্ছে সেরোসা। কি কি ডিসচার্জ থাকে, কি কি কন্টেন্ট থাকে, এটা বইতে লেখা আছে। আমি আর এখানে বেশি পড়ছি না, সময় নষ্ট হবে তোমাদের।
কিন্তু ইউ মাস্ট সে যে কি কি হয়। প্রথমটা সাধারণত 1 থেকে 4 দিন হয়, তার দ্বিতীয়টা তারপরে 5 থেকে 9 দিন হয়, এরকম ভাবে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ অবধি এটা চলে। ইফ ইট কন্টিনিউড ডিউরেশনটা বলতে হবে। কালারটা তোমাকে ডিনোট করতে হবে, প্রথম দিকে রেডিশ থাকে তারপর লাল, এবার 4 সপ্তাহ পরে সব লাল হচ্ছে, দ্যাট ইজ অ্যাবনর্মাল। মেনস্ট্রুয়াল ব্লাডে যেমন একটা ফিশি অর্ডার থাকে, এরও একটা ফিশি অর্ডার থাকে, বাট ইফ দেয়ার ইজ এনি ব্যাড অর্ডার, ইলেকট্রোলাস অর্ডার, that may indicate that there may be infection. এইরকম ভাবে তোমার 4টে জিনিসের উপর তোমাকে লোকাল ডিসকাস করতে হবে এবং এটা দেখতে হবে যখন তোমাদের কেস পড়বে whether it is normal or abnormal সেটা বলতে হবে। সার্ভিক্স আর ভ্যাজাইনা, সার্ভিক্সটা ইম্পর্টেন্ট একটা কারণে, মেডিকো লিগাল কেস অফ ইম্পর্টেন্ট, বিকজ নন প্রেগনেন্ট স্টেট, অনেক সময় মেডিকো লিগালি কেস থাকে, নন প্রেগনেন্ট স্টেট ইট ইজ এ পিনহোল এক্সটার্নাল os, বাট ইন প্রেগনেন্ট আফটার ডেলিভারি দ্য os becomes a transverse slit। এটা কিন্তু দেখা যায়, এটা অনেক সময় যারা মেডিকো লিগালি, তাহলে ঠিক আছে, এটা তুমি সার্ভিক্সের, এটা ইম্পর্টেন্ট। সার্ভিক্সটা একটু বাল্কি হয়ে যায়, যেটা স্মল সার্ভিক্স থাকে একটু কনিক্যাল থাকে, ওটা একটু ব্যারেল শেপেড হয়ে যায়, এগুলো চেঞ্জগুলো সাধারণত হয়। ভ্যাজাইনাল ইগোসিটি রিগেইন করে আস্তে আস্তে, ইগোসিটি যেটা থাকে। ব্রেস্ট চেঞ্জেস, ইট ইজ ওয়ান অফ দ্য চেঞ্জ দ্যাট, যে ডেফিনেশন অনুযায়ী দ্য রিপ্রোডাক্টিভ অর্গান রিভার্স ব্যাক টু দ্য প্রেগন্যান্ট স্টেট এক্সেপ্ট ব্রেস্ট, অনেকে বলে আমার ইনফেকশন, because breast is an reproductive organ, but it usually starts its function after the childbirth. তার আগে ইট প্রিপারেশন হতে থাকে, তার নানা রকম ব্যাপার থাকে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, আদার হরমোন, প্রোডাক্টিভ সব মিলে হয়, বাট ইট ইউজুয়ালি স্টার্টস ইস ফাংশন আফটার দ্য ডেলিভারি। কি কি হয়? কোলোস্ট্রাম সিক্রেশন স্টার্টস, এগুলো জিজ্ঞেস করা অনেক সময়, হোয়াট ডু ইউ মিন বাই কোলোস্ট্রাম, খুব সুপারফিশিয়াল তোমরা পড়ার চেষ্টা করবে, যদি পারো কেউ ডিপে পড়বে, আদারওয়াইজ সুপারফিশিয়াল করবে। কোলোস্ট্রামটাকে হয় 2 weeks following delivery. It is yellow in color and alkaline in reaction. Contains very little casein but a great proportions of lactoalbumin and lactoalbumin and lactoglobulin and more minerals but less. It is more immunological value খুব বেশি, because it protects the baby from many type of infection that immunoglobulin passive transfer হতে থাকে। এই জন্য পরে দেখো লেখা আছে ইমিউনোগ্লোবিন A, ইমিউনোগ্লোবিন G, ইমিউনোগ্লোবিন M, এগুলো ট্রান্সফার হতে থাকে এবং নানা রকম পেরক্সাইড এবং আদার থিংস গুলো আসে। তাহলে কোলোস্ট্রামটা সম্বন্ধে একটু জিজ্ঞেস করতে পারে কিন্তু, এটা সাধারণত এগুলো বেশি আসে না থিওরিতে। কার্ডিওভাস্কুলার চেঞ্জেস, এই চেঞ্জেস গুলো একটু দেখবে। কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ইন প্রেগনেন্সি, তোমাদের মধ্যে আমি ক্লাস নিয়েছিলাম ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ প্রেগনেন্সি, এটা মোর ইম্পর্টেন্ট। এটা পরবর্তীকালে যেটা হয়, ইট ইউজুয়ালি গ্র্যাজুয়ালি রিভার্স ব্যাক। ইট হিমাটোলজিক্যাল চেঞ্জ যেগুলো হয়েছিল প্রেগনেন্সিতে সেগুলো চেঞ্জ ব্যাক করে, যেগুলো মানে ইট ইজ এ ইনক্রিজ ফাইব্রিন, যে লেভেলগুলো বাড়ে, ক্লটিং ফ্যাক্টর বাড়ে, ইট ইজ এ থ্রম্বোটিক স্টেট হয়, এটা কার্ডিওভাস্কুলারের কার্ডিয়াক আউটপুট বাড়ে, সেগুলো আস্তে আস্তে নর্মাল হতে থাকে। ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট ইনিশিয়ালি, জাস্ট একটা ডেলিভারি একটা ইনিশিয়ালি একটা ইনক্রিজ হয় এবং গ্র্যাজুয়ালি ইট রিমেন্স, it go back to the normal pre-pregnant state. Blood volume returns to normal by 2 weeks. Risk of thromboembolism increases. এই সময় বাড়ে। আর urinary system diuresis in early puerperium, risk of urinary retention and এগুলো হতে থাকে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল চেঞ্জেস যাতে ইম্পর্টেন্ট নয়, লস অফ ওয়েট হতে থাকে। কতটা ওয়েট হয়? ইমিডিয়েট 5 কেজি ওজন লস হয়। এটা ফিটাস, প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড অ্যান্ড ব্লাড লস যেটা হয় ইমিডিয়েটলি, তার জন্য 5 কেজি লস হয়। প্রেগনেন্সিতে কতটা ওয়েট বাড়ে? সাধারণত 12 কেজি। 12 কেজি আমাদের দেশে বাড়ে না, হ্যাঁ, ইট ইজ এ স্ট্যান্ডার্ড লেখা আছে 10 to 12, আমাদের দেশে একটু কম বাড়ে, কিন্তু তার মধ্যে 5 কেজি ইমিডিয়েট লস হয়ে যায় এবং তারপরে বাকিটা কিছু কিছু প্রিপিয়াম পিরিয়ড লস হয়। বাট আফটার প্রেগনেন্সি যেটা হয়, আর ইউজুয়ালি মাদার গেটস লাইট ওয়েট গেইন, কিছুটা ওয়েট গেইন তার পারসিস্ট করে যায়। হরমোনাল চেঞ্জেস, সার্টেন ফল ইন ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এটা তো বুঝতেই পারছো, প্লাসেন্টা বেরিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে। আর প্রোল্যাকটিন ইনক্রিজেস, ইট রিকোয়ার্স ফর দ্য ব্রেস্ট মিল্ক সিক্রিয়েশন। প্রোল্যাকটিন তো হবে জানো তুমি, অক্সিটোসিন বাড়ে, অক্সিটোসিন পজিটিভ পিটুইটারি থেকে বেরোয়, সেটা কন্ট্রাকশন অফ দ্য মায়োএপিথেলিয়াল সেলস, তাই তো, ব্রেস্টে মায়োএপিথেলিয়াল সেলস কন্ট্রাকশন করে ল্যাকটিলেজ থেকে যে ইয়েটা সিক্রিয়েশন অফ মিল্কটাকে সেটাকে ইনিশিয়েট করে। Resumption of menstruation in non-lactating women by 6 weeks. In lactating, এই lactating women এর ক্ষেত্রে কিন্তু
অনেক দিন পর্যন্ত, কতদিন পর্যন্ত সেটা এখনই বলা যায় না, অনেক সময় 12 উইকস, এটা খুব ডেফিনেটলি বলা যায় না। তবে নন ল্যাকটেটিং এ সাধারণত যারা ব্রেস্টফিড করে না তাদের ক্ষেত্রে মোটামুটি +- 6 উইকসে মেনস্ট্রুয়েশন রিজাম্পশন হয়। In lactating woman, menstruation may not appear as long as the infant is breastfeeding. এটা ভালো বোঝা যায় না, বা হলেও ইরেগুলার স্পটিং, ইরেগুলার ব্লিডিং অনেক সময় হতে থাকে, কাজে এটা ডেফিনেটলি বলা খুব মুশকিল। সাধারণত অনেকদিন পর্যন্ত এটা এফেক্ট থেকে যায়। ওভুলেশন হ্যাজ বিন আইডেন্টিফাইড আর্লি 36 to 42 ডেজ, মানে যদি ল্যাকটেটেড না ব্রেস্টফিডিং না করে। কিন্তু lactating mother usually do not menstruate and ovulate due to increased levels of prolactin, which suppress the release of LH and inhibits the ovarian response to FSH. LH FSH লাগে, LH যাচ্ছে, FSH তাকে স্টিমুলেট করছে, প্রাইমোরিয়াল ফলিকলস করছে, এগুলো যে হয় সেগুলো সাপ্রেশন হওয়ার জন্য এগুলো হতে পারে। এখানে একটা শর্ট কোশ্চেন অনেক সময় চলে আসে, ইনফ্যাক্ট ব্রেস্টফিডিং অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল কন্ট্রাসেপ্টিভ। অনেক সময় একটা কোশ্চেন আসে, অনেক সময় এসছে, ল্যাম বলে একটা কথা আছে, জানো তো? ল্যামিনোরিয়া কি বলছো, ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড। হ্যাঁ, ল্যাম যেটা হচ্ছে আমাদের দেশে ইট ইজ এ গুড কন্ট্রাসেপ্টিভ বেনিফিট ইন আওয়ার কান্ট্রি, বিকজ ইউর কান্ট্রি, আমাদের তো পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে, কাজে আমাদের দেশে ল্যামটা একটা ইম্পর্টেন্ট। উই আর এনকারেজিং ভেরি মাচ, সব দেশেই করে, আমাদের দেশে আমরা খুব ব্রেস্ট ফিডিংটাকে এনকারেজ করি। এবং ব্রেস্ট ফিডিং এর যখন ব্রেস্ট মিল্কের কি হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বা অ্যাডভান্টেজ মেইনলি এটাতে যখন পড়বে, তোমাদের যখন লিখতে হবে, তখন ম্যাটার্নাল বেনিফিট আর ফিটাল বেনিফিট ভাগ করবে। ম্যাটার্নালও কিছু বেনিফিট আছে, ম্যাটার্নাল বেনিফিটের মধ্যে এটা একটা বেনিফিট, কিন্তু ইট ইজ দ্য বেনিফিট অফ ব্রেস্ট ফিডিং ফর দ্য মাদার। ম্যানেজমেন্ট অফ নর্মাল পিপিএম কি ফার্স্ট আওয়ার ইম্পর্টেন্ট পিপিএইচ। পিপিএইচ যেটা হতে পারে, সেটা কেউ বলতে পারবে যে পোস্টপার্টাম পিরিয়ডে পিপিএইচ এর জন্য মারা গেছে কোনো বিখ্যাত ঐতিহাসিক কোনো মহিলা? এটা বলা থাকে, ইতিহাসের বইতে লেখা আছে যে শাহজাহানের বউ মমতাজ মারা গেছিল পিপিএইচ এ, তাই তো? শুনেছো তোমরা? শি ডাইড ডিউ টু পিপিএইচ। আর পিপিএল ইনফেকশনে আছে অনেকেই, পিপিএল সেপসিস এখনো এত অ্যাডভান্স হয়ে যাওয়া সত্ত্বেও আমরা পিপিএল সেপসিস বসো। পিপিএম পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফেকশন। অ্যাভয়েড early ambulation, avoid strenuous activities up to 6 weeks. 8 to 10 hours, এটা পরে ভালোভাবে বলবো। 8 to 10 hours sleep needs 300 calories। এটা হচ্ছে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এবার তোমাকে অনেক সময় কেস যখন দেবে, তখন তোমাকে বলবে যে এই পেশেন্টটা যখন ডিসচার্জ হবে, বাড়িতে যাবে, ইউ মাস্ট গিভ সাম অ্যাডভাইস টু দ্য পেশেন্ট। ডিসচার্জ, ডিউরিং ডিসচার্জ ইউ শুড গিভ সাম অ্যাডভাইস টু দ্য পেশেন্ট। হোয়াট অ্যাডভাইসেস ইউ শুড গিভ, সেইগুলো তোমাকে একটুখানি স্ট্রাকচার ফর্মে বলতে হবে। আমরা সবই বলি, তোমরা সবই জানো, যে বাড়ি যাবে, রেস্ট নেবে, খাবে দাবে, ঠিক করে ঘুরে বেড়াবে, কিছু বেশি বিস্টেনাস কাজ করবে না, এগুলো একটা আনস্ট্রাকচার্ড ফর্মে তোমরা সবাই জানো। কিন্তু স্ট্রাকচার্ড ফর্মে একটু বলার চেষ্টা করবে, আদারওয়াইজ পয়েন্ট মিস করে যেতে পারে। কি কি ওয়ার্নিং সাইন্স আছে? হোয়াট আর দ্য ওয়ার্নিং সাইন্স? এক্সেসিভ ব্লিডিং, এটা বললাম। পিপিএইচ যখন পড়ানো হবে তখন বলবে। ফিভার, ইনফেকশন হলে হয়। ফল স্মেলিং ডিসচার্জ, ইনফেকশন হলে হয়। সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ইট ইজ অলসো রিলেটেড টু দ্য ইনফেকশন অ্যান্ড আদার কজেস। কোনো সময় টর্শন হতে পারে, হতে পারে, এগুলো আছে কিছু কিছু, তবে ইট ইজ মোস্টলি ডিউ টু দ্য ইনফেকশন অ্যান্ড ব্রেস্ট এনগর্জমেন্ট অ্যান্ড ম্যাস্টাইটিস। পোস্টন্যাটাল ভিজিট কবে করবে? ফার্স্ট উইদিন 48 আওয়ার্স। 48 আওয়ার্সে তো ভিজিটটা হয় না, আমরা সাধারণত 48 আওয়ার্স পরে যখন ছাড়ি, একবার পেশেন্টকে দেখে দিই। এটাও কিন্তু জিজ্ঞেস করে কিভাবে তুমি ফলো আপ করবে একটা ডেলিভারি পরে। 48 আওয়ার্স পরে যখন ছাড়বে তখন কি কি দেখবে, তা কি এক্সামিনেশন করবে, কি অ্যাডভাইস করবে, এটা খুবই জিজ্ঞেস করে যখন কেস দেবে। ফলো আপ আফটার 6 উইকস, 6 উইকস পরে আসলে পরে তাকে কি বলবে। ম্যানেজমেন্ট অফ মাইনর এলমেন্টস, আমি বলেছিলাম নর্মাল পিপেরিয়াম বলবো, এরপরে অ্যাবনর্মাল পিপেরিয়াম। তাহলে নর্মাল পিপেরিয়াম কিছু মাইনর এলমেন্টস হয়। মাইনর এলমেন্টস, দিস আর দ্য প্রবলেম that usually do not need any management or treatment or drugs, but you may concern about that because patient may complain about this type of minor complaint. কি হতে পারে? একটা আফটার পেন বলে কথা আছে, জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ আফটার পেন। ঠিক এই টার্মটাই ব্যবহার করে। অ্যানালজেসিস, আফটার পেন কাকে বলে? হোয়াট ইজ আফটার পেন? It is the abdominal pain
sometimes associated when the baby, when the mother undergoing the breastfeeding. Why? During the breastfeeding, the oxytocin is increased, and that oxytocin causes the contraction of the muscles of the uterus, and it may cause the ischemic pain of the uterus, that is abdominal pain. এটা অনেকটা ইস্কেমিক, হার্টের যে ইস্কেমিক পেইন হয় অনেকটা সেই রকম টাইপের, সেইটাই এই টাইপের ইস্কেমিক পেইন একটা হয় ডিউ টু দ্য কন্ট্রাকশন। অ্যানালজেসিক্স, প্যারাসিটামল এইসব দিলে আইবুপ্রোফেন দরকার হয় না। পেরিনিয়াল হাইজিন ব্যবহার করতে হবে। রিঅ্যাসুরেন্স ইন দ্য কেস অফ সিভিয়ার পেইন, হেমাটোমা কিছু আছে নাকি বা ইনফেকশন কিছু আছে নাকি দেখতে হবে। ইউরিনারি রিটেনশন, ইট ইজ এ ভেরি কমন থিং, যে আফটার ডেলিভারি পেশেন্ট ক্যানট পাস ইউরিন, ঠিক আছে? এই যে ইউরিনটা পাস করতে, এটা কিন্তু খুব কমন। তোমরা যখন ইন্টার্ন হবে, এরপরে তো ইন্টার্ন হবে, তখন এটা খুব কমন যে আফটার ডেলিভারি যে পেশেন্ট কমপ্লেন করছে, কারণ এগুলো রিটেনশন আমরা চট করে বলি না, এগুলো পেশেন্ট ক্যানট পাস ইউরিন ডিউ টু some associated problem, some associated problem like privacy, that in the বাড়িতে কি একটা প্রাইভেসির মধ্যে তার ইউরিন, এখানে একটা ওপেন জায়গার মধ্যে হয়তো তাকে বলা হচ্ছে, একটা প্রাইভেসি তার পাচ্ছে না। তাছাড়া ডিউরিং ডেলিভারি দেয়ার মে বি ব্লুজ, দেয়ার মে বি স্লাইট tear in the periurethral region, this may cause retention. Retention হলে পরে কি করবে? আর্লি অ্যাম্বুলেশন করতে হবে, এনশিওর দ্য প্রাইমারি প্রাইভেসি, সাউন্ড অফ রানিং ওয়াটার এসব আছে, ওয়ার্ম ওয়াটার, এগুলো হয় সাধারণত। তা না হলে কি হবে? আলটিমেটলি যদি কোনো কিছুতেই না হয়, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য ক্যাথিটারাইজেশন। অ্যান্ড ক্যাথিটারাইজেশন, হাউ ইউ হ্যাভ টু ডু দ্য ক্যাথিটার, ইট উইল বি টট ইন দ্য তাই তো ওই তোমাদের স্কিল ল্যাব যা বলো বা যাই বলো, যেখানে তোমাদের দেখানো হয়, ওটা কিন্তু অস্পিতে থাকবে কি করে ক্যাথিটার পড়াতে হয়। দেয়ার ইজ, এবং ইন্টার্ন হওয়ার পরে এগুলো করাতে হবে। দেয়ার ইজ প্রসিডিওর্স, ইউ শুড মেনটেন দ্য স্টেরিলিটি অ্যান্ড আদার থিংস, সেগুলো করতে হবে। ইফ নট রিলিভড, ওই যে ক্যাথিটারাইজেশন। লেগ ক্র্যাম্পস হতে পারে, এটা করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে। রিঅ্যাসুরেন্স, জেন্টাল লেগ ম্যাসেজ, অ্যাডিকুয়েট হাইড্রেশন, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন অ্যান্ড কারেকশন অফ ইলেকট্রোলাইট। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাহলে করতে হবে। এখন আরো কিছু কিছু ড্রাগ, মিথাইলকোবালামিন দেয়, এগুলো কম্বিনেশন দিলে পরে এটা কমে যায়। ব্রেস্ট এনগর্জমেন্ট, হোয়াট ইজ ব্রেস্ট এনগর্জমেন্ট? অ্যারাউন্ড 3 to 5 weeks ইউজুয়ালি অকার্স, বিকজ যখন কোলেস্ট্রাম হয়, তখন যখন পর্যন্ত ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা ব্রেস্ট এনগর্জমেন্ট হয় এবং একটু পেন হয়, ফিভারিশ একটা হয়, প্রবলেম হয়। এগুলো কিন্তু নর্মালের মধ্যেই পড়ে ব্রেস্ট এনগর্জমেন্ট। আলটিমেটলি এটা কিন্তু ব্রেস্ট ফিডিংটা যখন এস্টাবলিশ হয়ে যায়, দিস ব্রেস্ট এনগর্জমেন্ট অ্যান্ড ব্রেস্ট পেনটা কমে আসে। এগুলো করা হয়। ফ্রিকুয়েন্ট ব্রেস্ট ফিডিং, কারেক্ট অফ দ্য পজিশনিং করতে হবে, কিভাবে করতে হবে, এটা কি একটা বানান লিখেছে। ওয়ার্ম কম্প্রেস বিফোর ফিডিং, কোল্ড কম্প্রেস আফটার ফিডিং, ব্রেস্ট সাপোর্ট। যদি সিভিয়ার হয় তাহলে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক অ্যানালিসিস। তুমি সাধারণত ব্রেস্ট মিল্কের এখানে অনেক সময় জিজ্ঞেস করে, অ্যাবনর্মালি তো দেখবে ব্রেস্ট মিল্ক সাপ্রেশন করতে হয় অনেক সময়, ব্রেস্ট মিল্কটাকে এক্সপ্রেস করে দিতে হয়। কোন কোন ইন্ডিকেশনে এক্সপ্রেস করবে, কোন কোন ইন্ডিকেশনে সাপ্রেস করবে? তোমার ধরো ডেলিভারির পরে বেবিটা চলে গেছে নিকুতে, নিউনেটাল কেয়ার ইউনিটে, তাকে তো তুমি ব্রেস্ট মিল্ক সাপ্রেশন করে দেবে না, তারপর তো ফিরবে সেই বাচ্চা। সো ইউ হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট, যে ব্রেস্ট, তাহলে তো ব্রেস্ট এনগর্জমেন্ট হবে, ভীষণ ব্যথা হয়, পেশেন্ট একদম চাচামিচি করে, টসিং করে, তাহলে তোমাকে ব্রেস্ট মিল্কটাকে এক্সপ্রেস করতে হবে। এখন নানা রকম আছে, সে ম্যানুয়ালি এক্সপ্রেস করতে পারে, ব্রেস্ট পাম্পও পাওয়া যায়, সেখানে ব্রেস্ট করতে পারে। আলটিমেটলি ব্রেস্টের যে মিল্ক রিটেনশন সেটাকে করতে হবে। অনেক সময় করা হয় কি, আমাদের বড় বড় হসপিটালে কি হয়, অন্য বাচ্চাকে খাইয়ে দেয়। ব্রেস্ট মিল্ক খাওয়ানোর কোনো প্রবলেম নেই, মায়ের যদি কোনো ইনফেকশন না থাকে, অন্য মায়ের ব্রেস্ট মিল্ক হচ্ছে না, তাই সেই বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছে, সে এরকম ফিডিংও করা হয়। বুঝতে পেরেছো তো? কাজে ইউ হ্যাভ টু ড্রেন আউট দ্য এগ। সেটা কিভাবে করবে? ম্যানুয়ালি করতে পারো, ব্রেস্ট মিল্ক দিয়ে করতে পারো। ব্রেস্ট সাপোর্ট করতে হবে, কম্প্রেস করতে হবে, অ্যানালজেসিস দরকার হতে হবে। বাস্ট ব্রেস্ট মিল্ক সাপ্রেশন তো তুমি করতে পারবে না, কিন্তু যদি ধরো কোনো কারণে একটা স্টিল বার্থ বেবি হয়েছে, তখন তোমাকে ব্রেস্ট মিল্কটা সাপ্রেস করে দিতে হবে, তাহলে তার তো আর ব্রেস্ট মিল্ক দরকার হবে না, কারণ তার তো ব্রেস্ট মিল্কের জন্য কষ্ট পেয়ে লাভ নেই। সেগুলো সাপ্রেস কি করে করা হয়, তার কিছু কিছু প্রসেস আছে, কিছু ড্রাগস আছে, কিভাবে করা হয়। ব্রেস্ট বাইন্ডিং, অ্যাভয়েড স্টিমুলেশন, এইসবগুলো আছে। বেনিফিটস, এই কথাগুলো মানে আমি যেগুলো বলেছি, মাদার কি প্রমোটস ইউটেরাইন ইনভলিউশন ভায়া অক্সিটোসিন রিলিজ, এতক্ষণে তোমরা বুঝে গেছো ব্যাপারটা। রিডিউসেস পোস্টমর্টম ব্লিডিং, এটাও যে কন্ট্রাকশন হলে পরে পোস্টমর্টম ব্লিডিং কমবে।
কন্ট্রাসেপশন বেনিফিট বা ল্যাম্প, এটা তো খুব ইম্পর্টেন্ট। রিডিউসেস রিস্ক অফ ব্রেস্ট কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 আর পোস্টপার্টাম ডিপ্রেশন। এগুলো পোস্টপার্টাম ডিপ্রেশন সাইকোলজিক্যালিও হবে। এগুলো সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাইকোলজিক্যালি যখন ব্রেস্ট বাচ্চা চলে গেছে, মার ব্রেস্ট মিল্কের সিক্রেশন হচ্ছে না, সেই জন্য মাদার খুব অ্যানয়েড থাকে এবং তার একটা সাইকোলজিক্যাল ডিপ্রেশনও হয়। সাইকোলজিক্যাল অনেক সময় প্রথমে অ্যাবনর্মাল অনেক রকম হয় এবং এমনকি সাইকোসিস পর্যন্ত হয় পেশেন্টের। পেশেন্ট হ্যাভ টু বি ট্রিটেড ইন দ্য সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। আমাদের অনেক সময় রেফার করতে হচ্ছে, ওখানে মানে গেরাটোপের মধ্যে রাখতে হচ্ছে, অন্য বাচ্চাকে গলা টিপে মারতে যায়, এরকম সাইকোসিসও হয়। ইউ হ্যাভ টু রিমুভ দ্য মাদার। বাচ্চার তো বেনিফিটের পর বেনিফিট, আইডিয়াল ব্যালেন্স নিউট্রিশন আর ইজিলি ডাইজেশন, যেগুলো আছে তোমরা এগুলো আমরা থেকে পেডিয়াট্রিক্সে ভালো করে পড়বে। অ্যাডভাইস অন ডিসচার্জ, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা সাধারণত তোমাদের জিজ্ঞেস করে যখন তোমরা লং কেস হিসাবে পাবে, যে পেশেন্টটাকে যখন ছাড়বে কি করবে। জেনারেল অ্যাডভাইস কি? অ্যাডিকুয়েট রেস্ট অ্যান্ড স্লিপ। রাত্রিবেলা 6 থেকে 8 ঘন্টা, দুপুরবেলা 2 ঘন্টা, এরকম একটা প্রোটোকল তুমি বলবে। এই হেডিংগুলো মনে রাখবে, তাহলে কিছু বলতে পারবে। আর্লি অ্যাম্বুলেশন, মেনটেন পার্সোনাল হাইজিন, কি করে হাইজিন মেনটেন করবে সেটা বলবে, যে নিজে স্নান করবে, করবে, এগুলো 2-4 লাইন বললে পরেই অনেকটা হবে। এপিসিওটমি থাকলে সেই কি করে কেয়ার নেবে সেটা তোমাকে জানতে হবে, হাউ টু কেয়ার দ্য এপিসিওটমি। প্রপার নিউট্রিশন, প্লেন্টি অফ ফ্লুইডস, prevent urinary retention and infection, avoid bladder over distension, avoid constipation, high fiber, and এগুলো করতে হবে। ব্রেস্ট ফিডিং অ্যাডভাইস, কি অ্যাডভাইস করবে? ইনিশিয়াল অ্যান্ড কন্টিনিউড, কিভাবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা অনেক সময় শর্ট নোট হয়। হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? কেউ হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? অনলি ব্রেস্ট মিল্ক, আর কিছু দেবে না, আর কিছু দেবে না আপ টু 6 months। তাহলে তোমার বলতে হবে আর কিছুই দেবে না, ইভেন ওয়াটার দেবে না, কিছুই দেবে না, তাই তো? কিন্তু কোন ড্রাগস দরকার হলে দেবে তো? হ্যাঁ, তাহলে সেগুলো তোমাকে মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা তোমার একটা ডেফিনেশন মতো আছে, যে একদম আর কিছু দেবো না, দিনের বেলা কবার, রাত্রিবেলা মিনিমাম 2 বার, এরকম ভাবে কতগুলো আছে, সেই ক্রাইটেরিয়াগুলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অনেক সময় জিজ্ঞেস করে, তোমাদের বলতে হবে, জানতে হবে। ফিড অন ডিম্যান্ড, 8 to 12, এখন একটা ফিড অন ডিম্যান্ডই করে। এখন একদম সেই 4 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর একদম সময় ধরে লাফ দিয়ে উঠে মাদার খায়, বেবি ক্রাই করছে, বেবি ব্রেস্ট মিল্কে তো নেই, কিছুটা নিউট্রিশন আছে, বাকি তো সব কিছুক্ষণ পরে। তোমাদের বাড়িতে কারো ছোট বাচ্চা তো, আমাদের ছেলেমেয়েরা তোমাদের মতো, তোমার থেকে বয়সে বড় হয়ে গেছে, আমাদের সে ছোটবেলার কথা মনে পড়ে। এই খেলো দুধ, একটু পরেই হুশ করে পেচ্ছাপ করে দিই, তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। কাজেই তোমাকে অন ডিমান্ড দিতে হবে। ইট ইজ একটা, তুমি একদম বসে রইলে 6 ঘন্টা হয়নি, এখন করবো না, ও চিৎকার করে যাচ্ছে, তা ঠিক নয়। ইট ইজ অন ডিমান্ড। এখন ডিমান্ড হচ্ছে, আগে সেটা বলতে চাই, অনেক সময় চাই। এনশিওর প্রপার ল্যাচ অ্যান্ড পজিশন, এটা তো বলেছে। ব্রেস্ট কেয়ার নিতে হবে, ব্রেস্ট কিন্তু খুব রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, বিকজ ইট ইজ এ সোর্স অফ ইনফেকশন, তাই না? তুমি যদি ব্রেস্টে কোনো ইনফেকশন থাকে, ব্রেস্টে যদি কোনো প্রবলেম থাকে, সেই ইনফেকশন কিন্তু বেবির ক্ষেত্রে যাবে। বেবির কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনফেকশন দ্যাট কজেস দ্য নিউনাটাল ডেথ, তাই তো আমাদের দেশে। কাজে ইউ মাস্ট বি ভেরি কশাস অ্যান্ড অ্যাডভাইস শুড বি গিভেন লাইক দ্যাট। পেরিনিয়াল সিজ বাথ করবে, ওয়াচিং ফর দ্য সাইন্স অফ ইনফেকশন, ইফ দ্য এপিসিওটমি সিএস উন্ড। ক্লিন কি করে করবে বলতে পারবে কেউ? জিজ্ঞেস করে। After FG revication or if possible after FD urination, এপিসিওটমি উন্ডে একটা অ্যান্টিসেপটিক সোয়াব দিতে পারলে ভালো, তাই তো? এই সোয়াবটা কোনখান থেকে কোন দেবে? ওপর থেকে নিচে দেবে না নিচে থেকে ওপরে দেবে? ওপর থেকে নিচে। এনিওয়ান এলস? আচ্ছা, ওপর থেকে নিচে কেন বলো? তুমি নিচে থেকে ওপরে দেবে না তো, নিচে তো অ্যানাল ক্যানেল আছে, দ্যাট ইজ এ সোর্স অফ ইনফেকশন, তাই তো? সো ইউ শুড গিভ দ্য, এটা জিজ্ঞেস করে অনেক সময়, যে তুমি সোয়াবটা করবে, সোয়াব যদি নিচে থেকে ওপর থেকে করো, তুমি তাহলে ইনফেকশন টেনে আনছো, তাই না? রেকটামের দিক থেকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কন্ট্রাসেপশন অ্যাডভাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি। এখন কন্ট্রাসেপশন অ্যাডভাইস তোমাদের জিজ্ঞেস করবে, প্রপার্টি যখন পড়াবে, প্রপার্টি নানা রকম আছে, তাই না? পোস্টপার্টম প্রপার্টি, পিপিআইসিডি এখন খুব একটা প্রোগ্রাম ভালো চলছে, এটা সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করতে হবে। যদি পিপিআইসিডি সে রাজি না হয়, আর কি অপশন থাকতে পারে,
সবসময় মনে রাখবে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস হট করে একটাতে জাম্প করবে না। ইউ মাস্ট গো ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য পেশেন্ট, কটা প্যারিটি আছে, তার বয়স কত, বুঝতে পেরেছো তো? ক্যান ইউ টেল মি যে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ ডুইং লাইগেশন অর পার্মানেন্ট স্টেরিলাইজেশন অপারেশন অফ এ ফিমেল ইন আওয়ার কান্ট্রি? 18 বছরের একটা মেয়ে হয়তো, বাচ্চা তো হয় আজকাল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ভালোই হয়। 18 কি 19 কি 20-তে দুটো বাচ্চা হয়ে গেছে, আর বললো আমাকে লাইগেশন করে দিন, করা যাবে? ফ্যামিলি প্ল্যান কমপ্লিট হয়ে গেছে, 20 বছর বয়স, করা যাবে? দ্যাট ইজ এ মিনিমাম এজ, ওটা বোধ হয় 21 বছর কি 22 বছর এরকম, বুঝতে পেরেছো তো? ইউ শুড নট ডু দ্য পার্মানেন্ট স্টেরিলাইজেশন অপারেশন বিলো দ্যাট এজ। কাজে কতগুলো ক্রাইটেরিয়া আছে, কাজে স্টেরিলাইজেশন করবে, কাজে ইন্ডিভিজুয়ালাইজ করবে একটা পেশেন্টকে। তোমার আমি এই জন্য বললাম দেখো 19 বছরের একটা মেয়ে, দুটো বাচ্চা হয়েছে, তুমি ফট করে স্টেরিলাইজেশন জাম্প করো না। আবার অনেক সময় একটা বাচ্চা আছে, সে স্পেসিং চাইছে, সেক্ষেত্রে কি করতে পারো, কোনটা তার পক্ষে অসুবিধা? তারপরে তার নানা রকম অ্যাসোসিয়েটেড প্রবলেম, তার ডায়াবেটিস আছে কিনা, তার কোনো ইনফেকশন হয়েছিল কিনা। পিপিআইসিডির অনেক রকম কন্ট্রাইন্ডিকেশন থাকে, ডিউরিং ডেলিভারি বা ডিউরিং তার প্রেগনেন্সি যদি তার ইনফেকশন থাকে, পিপিআইসিডি ইজ নট ইন্ডিকেটেড, কন্ট্রাইন্ডিকেশন আছে, তাই তো? তোমরা পড়বে দেখবে এখানে আছে, যখন যদি তার বিয়ে যদি তার অ্যান্টিনেটাল পিরিয়ডে কোনো ইনফেকশন থাকে, ইন্টারভিউটারিন ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু পিপিআইসিডি দেওয়া যায় না। দ্যাট মে কজ ইনফেকশন, ইন্টারভিউটারিন ইনফেকশনটাকে ফ্লেয়ার আপ করতে পারে। কাজেই তোমাকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, এবং তারপর সবগুলোই আছে তোমার, তুমি এখন তো পারফেক্টেরিয়া মেথডে দেওয়া হয়, কন্ট্রাসেপশন পরের বার থাকবে কোর্সে, কন্ট্রাসেপশনটা পরে, এবারে বোধহয় তোমাদের টেবিলে ওসিপি আর ব্যারিয়ারটা রয়েছে, দেবো আমরা, আর বাকিগুলো আমরা পরে আবার পড়বো। নিউবর্ন কেয়ার অ্যাডভাইস, এটা আমাদের থেকে ভালো পেডিয়াট্রিক্সে তোমরা ভালো করে আরো জেনে নেবে, এটা ইট ইজ আর ইম্পর্টেন্ট। প্রিপিরিয়াস স্টেরিলাইজেশন, ইট ইজ দ্য লাস্ট পার্ট, এই যেটা বলা হয়েছিল, কখন করবে? এনি আইডিয়া? একটা মা বললো তার 3 নম্বর বাচ্চা হচ্ছে, ডাক্তারবাবু এবার অপারেশনটা করেই বাড়ি যাবো, তো তোমাকে তো বলতে হবে কিছু। যদি সিজারিয়ান সেকশন হয়, তুমি সিজারিয়ান সেকশনের সঙ্গে করে দিতে পারো, ইউ আর ওপেনিং দ্য অ্যাবডোমেন, তাই না? ইউ শুড টেক দ্য চান্স যে তুমি তার স্টেরিলাইজেশন, পার্মানেন্ট স্টেরিলাইজেশন করে দিতে পারো। যদি সিজারিয়ান সেকশন না হয়, নর্মাল ডেলিভারি হয়, দেন ইট শুড বি ডান উইদিন 48 আওয়ার্স। হ্যাঁ, পোস্টপার্টাম পিপিআর লাইগেশন যদি 48 আওয়ার্সের মধ্যে না করো, দেন ইট ইজ বেটার টু ডু আফটার 6 উইকস। তাহলে পোস্টপার্টাম স্টেরিলাইজেশন এরকম করা হয়। এবং কি কি প্রসেসে করা হয়, পমেরো আছে, আইভিং আছে, এগুলো তোমরা সব জানো, এগুলো বইতে পড়বে। পমেরোটা কিরকম ভাবে করে সেটাও তোমরা জানো, জানিস পমেরো মেথড যেটা আমরা করি, বা মডিফাইড পমেরো, এখানে আছে লেখা। টাইমিং, it can be done postpartum period, postpartum period within 48 hours after normal delivery, আর সিজারিয়ান সেকশন বলেছি ইন্টারভ্যাল আফটার 6 উইকস। ঠিক আছে, পমেরো টেকনিক, মডিফাইড পমেরো, আইভিং, দুইচিটা, এগুলো একটু পড়ে নিস। পমেরোটা করি আমরা, আইভিং ফাইভিং করা হয় না, অনেক ঝামেলা হবে, ইউটেরাসের ভেতরে ঢুকে যায়, একটু জেনে এসো। পমেরোটা করা হয়, ওয়াই, হাউ উই ডু দ্য পমেরো। আর কিছু আছে? ইন্ডিকেশন আছে, কমপ্লিটেড ফ্যামিলি হতে হবে, মাল্টিপ্যারিটি হতে হবে, মেডিকেল ডিসঅর্ডার হতে হবে, পেশেন্ট তার না থাকতে হবে, যাতে রিক্সি থাকতে হবে পেশেন্ট, এগুলো তোমরা নিজেরা বলতে পারবে। কনসেন্ট নিতে হবে, আনস্টেবল মেডিকেল কন্ডিশন থাকলে করা যাবে না, লোকাল আর সিস্টেমিক ইনফেকশন করা যাবে না, ফেলিওর রেট হচ্ছে 0.1%। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, যেটা বলছিলাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে দেখে নিতে হবে, খুব প্রবলেম কিন্তু। এইখানে তোমাদের একটা কথা বলি যে postpartum sterilization is the consent of the husband required. What is the opinion of the house? No required. কিন্তু আমরা নিয়ে নেই, কেন নেই? পরে এসে মারধর করবে, কি দরকার? হ্যাঁ, আরে কপারটি পড়িয়ে দিয়েছি, তাতেই প্রায় মারতে আসে, এরকম অবস্থা। আরজি করার মতো জায়গা, কেন পড়িয়েছেন আমাকে জিজ্ঞেস করেননি? আরে সেটা তো, তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলছি, তো এইটুকু এম্পাওয়ারমেন্ট নেই যে তার ডিসিশন নিতে পারবে। সে বউ তখন কুচকে লজ্জা কোণে দাঁড়িয়ে আছে, আর লোককে এই মারতে আসে, সেই মারতে আসে, কেন কপারটি করে দিচ্ছে? তাহলে স্টেরিলাইজেশনে লিগালি কোনো ইমপ্লিকেশন নেই, বাট আমরা সাধারণত হাজব্যান্ডের একটা কনসেন্ট নিয়ে নেই। অনেক সময় হাজব্যান্ড না থাকে, বড় বড় হসপিটাল আমরা হাজব্যান্ড না থাকলে আমরা করতে চাই না,
আমার স্বামী বলেছে করে দিন আপনি, না বাবা কি দরকার, কেন আমরা এটা লিটিগেশনটাকে অ্যাভয়েড করতে চাই 1 নম্বর। তখন বউও হয়তো বলবে হাজব্যান্ডের চাপে পড়ে আমাকে জোর করে সই করিয়ে নিয়েছে। কাজেই ওই যে একটা কথা আছে না, অ্যাডকম যেটা আছে, তোমাদের অ্যাডকমটা যেটা যোগ হচ্ছে, যেটা অ্যাটিটিউড এথিক্স, হ্যাঁ, এর বাইরে এই যে অ্যাটিটিউড একটা কাউন্সেলিং, এই যে এইগুলো যে জিনিসগুলো, এগুলো এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট। কি করে তুমি কাউন্সেলিং করছো, কিভাবে পেশেন্ট ম্যানেজমেন্ট করা, কিন্তু ট্রিটমেন্ট করা, খুব স্পেশালাইজ ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করা ছাড়া, এই যে আমরা সাধারণ এমবিবিএস পাস করে বা ইয়ে করে আমরা এমনি গাইনি, সাধারণ যে আউটডোর পেশেন্ট আছে, বেশি কিছু খুব বেশি জানার দরকার হয় না, একটু যদি কান কান করা রাখিস। কিন্তু মাঝে মাঝে একটা ঝামেলা হয়ে যায়, সেই জন্য এই কমিউনিকেশন ব্যাপারটাকে খুব ইম্পর্টেন্ট।